গল্প লিখছি প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত নিজের কোনো ভালোবাসার গল্প লিখতে পারলাম না। এসব ভাবছি ট্রেনে বসে। আসলে সত্যি বলতে আমি প্রচুর পরিমাণ গল্প শুনি ইউটিউবে। বিশেষ করে আমার একটা মেয়ের কণ্ঠ বেশ ভালো লাগে, তাই সবসময় ওর গল্প আমি শুনি। এক কথায় গল্প লিখতে আর শুনতে বেশ ভালোই লাগে আমার। আপনাদের পরিচয়টা দিয়ে দিই চলেন তাহলে। আমাকে চিনতে আপনাদের অসুবিধা হবে না। আমি আবির। পরিবারে উম, বাবা মা ভাই বোন চাচা চাচি নানা নানি কেউ নেই। এক সময় মনে হলো আমার সব আছে। না রে ভাই, আমি এতিম। 8 বা 10টা ছেলের মতো আমার জীবনটা ছোটবেলায় এতিমখানায় কেটেছে। নিজেও জানি না যে মা বাবার কথা, জীবনটা কতটা কষ্টের মা বাবা ছাড়া একজন ছেলেই বুঝতে পারে। ছোটবেলা থেকে রাগটা আমার প্রচন্ড, তাই গ্রাম থেকে শহরে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ভ্রমণ করছি। নিজে টিউশনি করিয়ে বা নিজের উপার্জনের টাকা দিয়ে এতটুকু পর্যন্ত এগিয়ে আসলাম। এখন আমি বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারে। ভালো পড়াশোনার জন্য আমাকে একটা ইউনিভার্সিটিতে চান্স দেয়, ঢাকা ইউনিভার্সিটিতে। আমি চান্স পাই নিজের যোগ্যতায়। আর আমার কাছে এত টাকা নেই যে আমি ভালো ভিআইপি একটা সেট নিয়ে ভ্রমণ করব। তাই নর্মাল একটা টিকিট কেটে ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার পাশে কেউ আসেনি, হয়তোবা আমার পাশের সিটটা কেউ মিস করেছে। আর সামনে আরেকটা সিট ফাঁকা আছে। খেয়াল করলাম ওখানে কেউ এখনো বসেনি। কেন বসেনি তা জানি না। এসব চিন্তা না করে আমি ট্রেনের গেটের সামনে এসে বাইরের সৌন্দর্য দৃশ্যটা উপভোগ করতে লাগলাম। বেশ ভালোই লাগছিল, হালকা বাতাসে আর অপরূপ সৌন্দর্য। হঠাৎ করে ট্রেনটা থেমে যায় একটা স্টেশনে, আর অনেকে নামতে থাকে, আবার অনেকে উঠতে থাকে। তাই ভাবলাম যে সিগারেটটা ধরাই। আমার একটা বদ অভ্যাস আছে, যখন খুব চিন্তা আবার মন খারাপ হয় তখন সিগারেট ধরাই। তাই সিগারেটটা মুখে দিলাম, আর মুখে দিয়ে ভাবলাম যে নিজের সিটে গিয়ে বসি। কারণ যেহেতু এখনো আমার ওখানে কেউ আসেনি, সিগারেটটা টানতে টানতে নিজের সিটে গিয়ে বসতেই দেখলাম হঠাৎ করে সামনে একটা মেয়ে বসে আছে। আমার মুখে এখনো সিগারেট, আর সিগারেটের ধোঁয়া পুরো কামড়ায় ভরে গেছে। আর মেয়েটা কাঁদতে লাগলো। তখন মেয়েটার দিকে খেয়াল করলাম, মেয়েটা কি অপরূপ সুন্দরী, দেখতে যেন চাঁদের মতো চেহারাটা, গোলগাল, বেশ দেখতে, অনেকটা সুন্দর চাঁদের মতো। কিন্তু আমার মতো এতিম ছেলের এসবের দিকে হাত বাড়ানো যায় না। আমরা এতিম, তাই আমরা চাইলে সবকিছু করতে পারি না, ভালোবাসতে পারি না, কারো ভালো লাগার কিছু বলতে পারি না। কিন্তু আমি যেমনই না কেন, আমার মধ্যে একটু অ্যাটিটিউড আছে। আমি মেয়েদেরকে পাত্তা দিই না। আমি দেখতে এমনটা না যে দেখতে খারাপ। আমাকে যে কোনো মেয়ে দেখলে মায়ায় পড়ে যেতে বাধ্য। অনেক মেয়ে আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমার কাউকে ভালো লাগেনি। কিন্তু এই প্রথম কোনো মেয়েকে দেখে ভালো লাগে। তখন মেয়েটা রেগে বলে ওঠে, এই, আপনার সমস্যাটা কি? আপনি দেখছেন এখানে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারপরেও আপনি এখানে সিগারেট ধরাচ্ছেন? এর আগে তো আমি আপনাকে দেখিনি, সেজন্য সিগারেটটা ধরিয়েছি। এভাবে রাগ দেখিয়ে বলার কি আছে? আপনি যে সিগারেট খান আপনার বাবা জানে? আপনার বাবাকে আমার জানানোর প্রয়োজন যে আপনার ছেলে বসে কী বদমাইশি করতেছে? সমস্যা নেই, আপনি যদি প্রিন্সিপালের মতো শাসন করতে চান করতে পারেন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি। ছেলেটা দেখতে খারাপ না, কিন্তু ব্যবহারটা কেমন যেন একটু অ্যাটিটিউড। ছেলেটাকে দেখে মনে হয় না যে খারাপ, কিন্তু আমার খুব রাগ হলো। আমি জানালা দিয়ে ফেলে দিয়ে আসলাম, হয়তো বা কাজটা ঠিক করিনি। তাই সিগারেটটা ফেলে দিয়ে পকেট থেকে আমার বডি স্প্রেটা বের করে স্প্রে করি। তারপরে বসে রইলাম। তখন মেয়েটা বলে ওঠে, আপনি আসলেই অসভ্য। আপনার বাবার নাম্বারটা দিন, আপনার বাবাকে কল করে বলবো যে আপনি সিগারেট খান। মেয়েটার কথা একটু বেশি রাগ হলো, তাই মেয়েটাকে আমার নাম্বারটা দিয়ে বললাম, এবার কল করুন। কল করতেই ছেলেটার ফোনে রিং গেল। কোনটা ছেলেটার কাছে গেল, তার মানে নাম্বারটা ছেড়েছে। ফাজিল ছেলে আমার নাম্বারটা নেওয়ার জন্য কিভাবে এমন একটা প্ল্যান করলো? তুমি তো অসভ্য একটা ছেলে। তুমি তোমার নাম্বার দিয়ে আমার নাম্বারটা নেওয়ার জন্য এমন করেছো? আমার মোটেও ইচ্ছে নেই আপনার নাম্বার নেওয়ার, বরঞ্চ আমি এখনই আপনার নাম্বার ডিলিট করে দিচ্ছি। আপনার নাম্বার দিয়ে আমি কি করব? তাহলে তোমার বাবার নাম্বার আমি চেয়েছি, সেই নাম্বারটা না দিয়ে তোমার নাম্বারটা কেন দিয়েছো সেটা বলো। কারণ আমার বাবা নেই, তাই আমার নাম্বার দিলাম। তাহলে তোমার আম্মুর নাম্বার দাও। তুমি তোমার নাম্বার কেন দিলে? এবার মনে হয় একটু বেশি রাগ উঠে গেল, তাই একটু রাগ দেখিয়ে মেয়েটাকে ধমক দিয়ে বলে উঠলাম, এই, আপনার মাথায় সমস্যা আছে? আপনি কি কী সব বলে যাচ্ছেন? আমি কি আপনাকে কোনো বিরক্ত করেছি?
আমি তো আপনাকে বলেছি যে আমি আপনাকে দেখিনি, তাই সিগারেটটা ধরালাম। আর আমি তো সিগারেট ফেলে দিয়েছি, এরপরও আবার কেন এমন করছেন? সরি তো বললাম। এই, তোমার সাহস তো কম না। তুমি এই সাইমাকে ভয় দেখাচ্ছ? তুমি কি ভাবছো যে তোমার এই ধমক শুনে আমি ভয় পাবো? না, সেটা হচ্ছে না। তাড়াতাড়ি তোমার আম্মুর নাম্বার দাও, ওনাকে জিজ্ঞেস করবো যে ওনার এই ছেলে এত ফাজিল কই থেকে হলো, আমার জানা তো প্রয়োজন। এবার রাগ হলো, কিন্তু কিছু বললাম না। নিজেকে কন্ট্রোল করে বললাম, মেয়েটাকে আসলে আমার পরিবারে মা বাবা বলতে কেউ নেই, আমি এতিম। আমার কথা শুনে মেয়েটা যেন চোখ মেরে দিল, আর কোনো কথা বললো না। ছেলেটার মুখে এমন কথা শুনে সত্যি খারাপ লাগলো। আমি এটা আশা করিনি। নিজের অজান্তে ছেলেটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আসলে আমি সরি, বুঝতে পারিনি। কিন্তু আপনার গার্লফ্রেন্ডের নাম্বার দিন, ওকে বলবো আপনি কেন সিগারেট খান। মেয়েটা এই সিগারেট নিয়ে কেন পড়ে আছে জানি না, কিন্তু মেয়েটার কথা বলার ধরনটা আমাকে মুগ্ধ করেছে। কারণ মেয়েটার কণ্ঠটা খুব মিষ্টি, আর বলতে গেলে যে কোনো মানুষকেও নিজের কথার জালে ফেলতে বাধ্য করবে। প্রথমে আমি নিজে ওই মেয়েটার মায়ে পড়ে যাচ্ছিলাম, কিন্তু নিজেকে স্বাভাবিক করে নিয়ে মেয়েটাকে বলি, দেখুন আমি এসব রাখি না, ঠিক আছে? আর আপনি এই বিষয় নিয়ে কেন পড়ে আছেন? মেয়েটা চুপ করে রইল, কিছু সময় কথা বলল না। তারপর গম্ভীর কণ্ঠে মেয়েটা বলে ওঠে, আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমার চাচা এই সিগারেট অনেক বেশি খেত, যার জন্য তার ক্যান্সারের মৃত্যু হয়। আমি আমার চাচুকে অনেক ভালোবাসতাম। আমার চাচুর জান আমি ছিলাম, যার জন্য এই দৃশ্য আমি দেখতে পারিনি। তাই কেউ সিগারেট খেলে আমার রাগ হয় অনেক। প্লিজ আমাকে একটা কথা দিবেন? মেয়েটা আমার হাত ধরে বলে ওঠে। অবশ্য মেয়েটা অনিচ্ছাকৃতভাবে বলে, আমাকে কথা দিবেন সিগারেট খাবেন না আপনি? দেখুন আমি শেষ করব, কিন্তু ছাড়তে পারবো কিনা জানি না। মেয়েটা আমার হাত এখনো ধরে রেখেছে। যখনই মেয়েটা অনুভব করলো তখনই, ও সরি সরি, নিজের অজান্তে ছেলেটার হাতটা ধরে ফেলে বুঝতেই পারিনি। ট্রেনে ভালো সিট খুঁজে পাইনি, তাই এটা পুরোটাই আমি কেটেছিলাম। ও আচ্ছা, ভালো। ছেলেটা অন্য ছেলেদের মতো না যে নিজের প্রতি একটু আকর্ষণ হয় এবং কি কথা বলার চেষ্টা করে। এই ছেলেটা খুবই গম্ভীর, আর এমন ছেলে আমার পছন্দ। কিন্তু ছেলেটা কেমন এ তো জানতে হবে। এত সময় ধরে কথা বলেছো, কিন্তু আপনার নাম পরিচয় কিছুই জানি না। একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েটাকে বলে ওঠে, আমি আবির। আর আপনাকে তো আমার বিষয়ে বলেছি। আমি গ্রাম থেকে ঢাকায় যাচ্ছি কাজের উদ্দেশ্যে। আমি সাইমা। আমার পরিবারে আমার বাবা আছে, মা নেই। আমার বাবাই শহরের সবথেকে বড় কোম্পানির মালিক, মেহরাব চৌধুরী। নামটা অচেনা না, কারণ ওনার বাবা এই শহরের সব থেকে বড় একজন বিজনেসম্যানদের একজন। আমি ঢাকা আগে নেমে যাব, তখনই আমার স্টেশনটা চলে আসে। এখানে আমার একটা পুরনো বন্ধু আছে, তার কাছে গিয়ে এরপরে আমি ঢাকা যাব। যে কথাটা বলে আমি স্টেশনে ম্যানেজার মেয়েটার পিছন থেকে আমাকে ডাক দেয়। কোনো কথা না না শুনে আমি স্টেশনে নেমে যাই, কারণ ট্রেনটা এখানে বেশি সময় থামে না। যা, ছেলেটা কোথায় থাকে আর কী জন্য আছে সেটাই তো জিজ্ঞেস করলাম না। সাথে কি আর দেখা হবে না? তখনই মনে হলো ছেলেটার নাম্বার তো আমার কাছেই আছে। মেয়েটার সাথে আর কোনো কথা হলো না। আমি ট্রেন থেকে নেমে আসলাম। নেমে আমার পুরনো বন্ধু রৌদ্রকে কল করলাম। কলটা যেতে ও রিসিভ করলো। কিরে, কোথায় আছিস তুই? কল তো সেই কখন করেছি, কল তো ধরলি না, কি হয়েছে? আরে বলিস না, ওই সময় ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল। তোর কলটা ধরতে পারিনি, কেটে যায়। এখন মাত্রই ভোরে তোরে কল করেছি। এখন কোথায় আছিস তুই? আমি তোদের স্টেশন আমি তোদের স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি। তুই কোথায় আছিস? তুই ওখানে থাক, আমি আসতেছি। 5 মিনিটের মধ্যেই আমাদের ওখান থেকে কাছেই। রুদ্র ফ্যামিলি অনেক ভালো, তাই ওনাদের সাথে আমার ভালোই আন্ডারস্ট্যান্ড। আর রুদ্র আমার সেই ছোটবেলার বন্ধু, আর আমরা একসাথে পড়াশোনা করেছিলাম। কিন্তু ওর বাবার সরকারি চাকরি করে, সুবিধায় একবার এক এক জায়গায় ট্রান্সফার হয়। এবার ওর বাবা ঢাকা যাবে, ওই জন্য ও আমাকে ওর সাথে একসাথে পড়ার জন্য বলে। কিন্তু আমি কোনো ভার্সিটিতে চান্স পাই না, তাই ওর বাবার সুবিধায় ঢাকায় ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাই। তাই আমি আর রুদ্র দুজন একসাথে ঢাকায় যাব, সেজন্য ওর কাছে আসা। ওনারা অনেকবার বলেছে ওনাদের বাসায় থাকার জন্য, কিন্তু আমি হোস্টেলে থাকাটাই ভালো মনে করি, কারণ একজনের বাসায় এতদিন থাকাটা উচিত না। তাই রুদ্র আমার সাথে হোস্টেলে থাকে, কারণ ওর আমার সাথে থাকতে ভালো লাগে। কারণ আমরা দুজন জিগরি দোস্ত। প্রায় 5 মিনিট পর দেখলাম
রুদ্র আসতেছে একটা বাইক নিয়ে আমাকে দেখে বলে ওঠে, আমি তো সে অনেক আগেই সেটেল হয়ে আছি ঢাকায়। তুই তো আসার কোনো খবরই নেই। আমি তো তোকে কতবার বলেছি সেই ঢাকায় চলে আসার জন্য। ওই সময় তো আমি চান্স পাইনি, এখন হয়তো বা চান্স পেয়েছি তোর বাবার জন্য। যাক, ভালো হয়েছে। একসাথে দুই বন্ধু আবার থাকতে পারবো। আর আরও দিক থেকে ভালো হয়েছে, আমাদের খাটে একটা ইংলিশ টিচার ছিল, ওই টিচারটা চলে গিয়েছে। মনে হয় প্রিন্সিপাল নতুন টিচার নিয়োগ দিয়েছে। ও আচ্ছা, তাহলে তোর আব্বু আম্মু কেমন আছে? আঙ্কেল আন্টির শরীর ভালো আছে তো? আরে আব্বু আম্মু তো বাসায় নেই, আব্বু তো চলে গেছে কাজে, আর আম্মু রান্না করে চলে গিয়েছে ওনার ডিউটিতে। তুই তো জানিস আম্মু উকিল, ওনার একটা কেস নিয়ে ওখানে চলে গিয়েছে। আর আব্বু অফিস চলে গেছে, যাওয়ার আগে রান্না করে গেছে। আর বলেছে যাওয়ার সময় যেন ওনার অফিসে গিয়ে আমরা দেখা করে চলে আসি, আর আব্বু এর মধ্যেই চলে আসবে। ও আচ্ছা, সমস্যা নেই। আসলে আঙ্কেল আর আন্টি দুজনেই খুব কর্মজীবী, আর ওনারা ওনাদের নিজেদের কর্ম নিয়ে অনেকটা সিরিয়াস থাকে। আরও খুব ভালো প্রকৃতির মানুষ, আমাকে খুব ভালোবাসে। যাই হোক, বাইকে উঠ। আর হ্যাঁ, ট্রেনে আসতে তোর কোনো সমস্যা হয়নি তো? তোকে তো সেই বলেছি ভালো একটা কেবিনে আসার জন্য। আমি তো তোকে টাকা পাঠাতে যাচ্ছিলাম, কিন্তু তুই তো নিতে চাচ্ছিস না। আরে কি সমস্যা, আমার তো কোনো প্রবলেমই নেই। এখানে লোকালে আসলে যেমন, আর ভালো সিটি আসলেও তেমনই। একই তো হলো, এখানে টাকা খরচ করার কি আছে? তোকে আজ পর্যন্ত আমি কিছুই দিতে পারলাম না, তুই আমার কাছ থেকে কিছু নিস না, এই জন্য আমার খুব খারাপ লাগে। দুশালা, সবসময় আমার পাশে এইভাবে থাকলে চলবে? আমি তোর কাছে কিছু চাই না, শুধু একটু সাপোর্ট চাই। তোর মতো বন্ধু হাজারটা হয় না। এখন বেশি কথা না বলে চল, আগে বাসায় যাই, এরপরে কথা হবে। রুদ্রর বাইকে উঠে বাসায় প্রায় 5 মিনিট পর বাসায় এসে পৌঁছালাম। বাসায় ওর রুমে এসে শুয়ে রইলাম, তখনও বলে ওঠে, যা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আম্মু সেই তোর জন্য খাবার বেড়ে রেখে চলে গিয়েছে। আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসলাম। রুমে আসতেই খাবার টেবিলে আয়, এরপরে না হয় কথা হবে। ওখানে বসে কি হয়েছে না হয়েছে। রুদ্রের সাথে খাবার টেবিলে গেলাম, ওখানে বসলাম। কিছুক্ষণ পর রুদ্র প্রশ্ন করে ওঠে, আচ্ছা মামা বল, ট্রেনের জার্নি কেমন হলো? তখন রুদ্রকে সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে রুদ্র বলে ওঠে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তুই একটা মেয়ের প্রেমে পড়ে গেছিস? পড়ে গেছি তা না, ভালো লেগেছে এতটুকু। কিন্তু দেখে মনে হলো আমার সিনিয়র হবে বয়সে। যা বন্ধু, কামটা হইলো কি? তুই তো কোনো মেয়েকে পাত্তা দিস না, শেষমেশ তুই সিনিয়র মেয়ের প্রেমে পড়লি। তো শালা, খোঁচা মারা বন্ধ কর। এখন এত কথা না বলে চুপ থাক, বিকেলে আবার বের হতে হবে। একটা দিন থাকি না, এমন করিস কেন? থাকার সময় নেই। আন্টি আর আঙ্কেলকে তুই ফোন করে বলে দিস এখন খেয়ে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো লাগে। আমি আর রুদ্র দুজনে খাবারটা খেয়ে একটু ঘুমালাম, কারণ বিকেলে আবার বেরোতে হবে। আচ্ছা বন্ধু, তাহলে তুই ঘুমা, আমি বাইরের কাজগুলো সেরে ফেলি। তুই তো সব কিছু রেডি করে নিয়েছিস, আমি আবার সব কিছু রেডি করে নেই। ঠিক আছে, সাথে আঙ্কেল আন্টি দুজনকে কল করে বলে দিস। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে কল করে বলে দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু আব্বু আম্মু কিন্তু মন খারাপ করবে। হারামজাদা, আমরা তো কোথাও পালিয়ে যাচ্ছি না, তাই না? আমরা তো আবার এক্সামের পরে আসবো তোদের বাসায়, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘুমিয়ে পড়। আমি না হয় আম্মুকে কল করে সব কিছু বলছি, আর আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু একটা রুমে আমরা দুজন কষ্ট করে থাকবো না, কারণ ওখানের পরিবেশটা এতটা ভালো না। আচ্ছা, তোর যা ভালো মনে হয়, সমস্যা নেই। কথাটা বলে আমি ওর রুমে শুয়ে পড়লাম, কারণ জার্নি করলে আমার শরীর ভালো লাগে না। ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আসার পথে গাড়িটা নষ্ট হয়ে গেছে, যার জন্য প্রেমে পড়ে আসতে হলো আমাকে। কিন্তু ট্রেনে আসলে যে এমন কিছু হবে ভাবতে পারিনি, যে একটা ছেলেকে দেখবো আর তাকে ভালো লেগে যাবে। ছেলেটার কথা বারবার মনে পড়ছে, ওর জন্য আমি ভয়েসে পারছি না নিজের চ্যানেলের জন্য। সাবস্ক্রাইব 3 দিন ধরে আমি স্টোরি দিচ্ছি না, আমি ভয়েস দিচ্ছি না। অনেকেই স্ক্রিপ্ট পাঠিয়ে রেখেছে, কিন্তু কাউকে ভয়েস দিতে পারছি না। বারবার শুধু ছেলেটার মায়াবী কিউট মুখটা আমার চোখের সামনে ভেসে আসে। ছেলেটাকে দেখে মনে হলো আমার জুনিয়র। তাহলে কি একটা জুনিয়র ছেলের প্রেমে পড়লাম? কত ছেলে তো আমাকে চাইলে অনলাইনে অফলাইনে, কিন্তু কাউকে পাত্তা দিতাম না। অবশেষে কি ওই ছেলেটা আমার মন চুরি করলো? জানি না। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, আমার লাভ স্টোরির একটা চ্যানেল আছে, আর ওখানে সবাই আমার গল্প শোনে। আমার মোটামুটি ভালোই ফ্যান ফলোয়ার আছে, কিন্তু কেউ এখনও পর্যন্ত আমাকে দেখেনি।
কারণ আমি কখনো আমার ভিডিও বা পিক কাউকে দিইনি অনলাইনে। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। কই রে, তুই কি এখনো রেডি হয়েছিস নাকি? আর কখন বের হবে? সময় তো হয়ে গিয়েছে। আরে দাঁড়া, আমি রেডি হয়ে গিয়েছি। একটা মিনিট, বাসার সব কিছু আটকে নেই, এরপর না হয় বের হচ্ছি। আমি আর রুদ্র রেডি হয়ে বাইরে আসলাম। এরপর আঙ্কেল আন্টির সাথে ফোনে কথা বলে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাস কাউন্টারের দিকে হাঁটলাম। আঙ্কেল আন্টি অনেকবার বলল থাকার জন্য, কিন্তু থাকাটা সম্ভব না, কারণ আবার আগামীকাল সকালে আমাদেরকে ক্লাস করতে হবে। আমরা বাসে উঠে পড়লাম। প্রায় 1 ঘন্টা পর আমরা ঢাকায় এসে পৌঁছালাম, কারণ ওদের ওখান থেকে ঢাকা অনেকটাই কাছে। এরপরে আমাকে রুদ্র নতুন একটা রুমে নিয়ে যায়। ওখানে গিয়ে দুজনে ফ্রেশ হয়ে নিজেদের জামা কাপড় গুছিয়ে রাখলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই দুজনে বাজার করে এনে রান্না করলাম। রান্না করে দুজনে খাওয়া দাওয়া করি, ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আবার ভার্সিটিতে যেতে হবে। আচ্ছা, তুই ঘুমিয়ে পড়। আম্মু কল করেছে, কলটা ধরে আম্মুকে বলে যে আমরা এসে পৌঁছেছি। আম্মু তোর জন্য টাকা পাঠিয়েছে, বলেছে এটা তোকে খরচ করার জন্য। তোকে কতবার বলেছি এসব আমার একদম পছন্দ না। জানি না তো, আম্মুকে তুই বুঝিয়ে বল। আমি এত কিছু পারবো না, তোকে দিয়েছে তুই রাখ, আমি আর কিছু বলতে পারবো না। তোর আম্মু না, আমি আর কিছু বললাম না। টাকা নিতে চায় না, কিন্তু জোর করে ওর আম্মু আমাকে সবসময় টাকা দিয়ে দেয়। আমি আর রোজগার মতো ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। একটা সময় পর ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। ভার্সিটি থেকে বাসাটা এতটা দূরত্ব না। ভার্সিটির সামনে আসে দেখলাম মেইন গেটের উপর বড় করে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভেতরে প্রবেশ করে ক্যাম্পাসের ভিতরে ঢুকে দেখি ক্যাম্পাসটা অনেক সুন্দর, যে কোনো মানুষের মন মুগ্ধ করা একটা পরিবেশ। ক্যাম্পাসটা দেখতে ভালো লাগে। রোজু এখানে অনেক আগে অ্যাডমিশন নিয়েছে, আমি মাত্র নিয়েছি, আমার ফার্স্ট ক্লাস। তাই আমি ক্যাম্পাসটা ভালোভাবে ঘুরে দেখছিলাম। হঠাৎ করে একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগে। মেয়েটা পড়ে যায়। মেয়েটা পড়ে যাওয়াতে হয়তো একটু ব্যথা পেয়েছে, তাই মেয়েটা চিৎকার করে আমার দিকে রাগী গলায় বলে ওঠে, এই আপনি কি কানা নাকি, চোখে দেখেন না? কথাটা বলে যখন আমি ছেলেটার দিকে তাকালাম, যেন আমার সামনে কোনো এক রাজকুমার দাঁড়িয়ে আছে। কারণ এমন অপরূপ সুন্দর ছেলে, সুদর্শন ব্যক্তি আমি এই ক্যাম্পাসে আর আগে দেখিনি। আসলে আমি সরি, আমি আসলে খেয়াল করিনি। প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আসলে এখানে নতুন, তাই হয়তোবা আপনাকে দেখতে পাইনি। ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিলাম, তো তাই কখন যে আপনার সাথে ধাক্কা লাগে খেয়াল করিনি আমি। ও, আপনি নতুন, কিন্তু আপনি আমাকে এখনো ধরছেন না কেন? ছেলেটার কাছে হাতটা বাড়িয়ে দিয়ে কথাটা বললাম। ও সরি, আসলে দেখুন ভুলে হয়ে গিয়েছে। আমি মেয়েটার হাতটা ধরে মেয়েটার উপর থেকে নিচে থেকে উপরে ওঠালাম। তখনই মেয়েটা আমাকে বলে ওঠে, আপনি যেহেতু নতুন, তাহলে আপনি আর কি আর বলবো। আর আপনি এখানে নতুন এসেছেন, তাই আপনাকে আর কিছু বলতেও পারছি না। যেহেতু অনিচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তো বলুন আপনি কিসে আছেন আর এখানে কবে অ্যাডমিশন নিয়েছেন? আমি গ্রামের একজন সাধারণ ছেলে, গ্রাম থেকে এসেছি। আমার নাম আবির, আর আমি এখানে ফাইনাল ইয়ারে অ্যাডমিশন নিয়েছি। ও, তাহলে তো ভালোই হলো। চলেন আমরা ওখানে গিয়ে গল্প করি, কারণ আপনি আর আমি সেম ক্লাসে। তাহলে তো ভালোই হলো। আমার পরিচয়টা আপনাকে দিই। মেয়েটা আমার হাত ধরে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যেতে লাগলো। ভেতরে আসলে আরো অনেক সুন্দর, কারণ ফুলের বাগান দিয়ে সাজানো, আশেপাশে অনেক সুন্দর গাছ লাগানো আছে। তখন মেয়েটা একটা গাছের নিচে এসে আমাকে বলতে শুরু করে, আমি নেহা, আর হচ্ছে গিয়ে আমার বাসা ঢাকাতেই, আর আমি ওখানে স্থানীয়। যাই হোক, আমরা যেহেতু একই ক্লাসে, তাহলে তুমি তো বলা যায়, কোনো সমস্যা নেই। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম, কারণ মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করা আমি মোটেও পছন্দ করি না। তখন মেয়েটা আমার এমন গম্ভীর মুখ দেখে বলে ওঠে, কেন, কোনো সমস্যা আছে নাকি? তুমি আমার সাথে তুমি করে বলতে কোনো সমস্যা আছে? ঠিক আছে, যদি সমস্যা থাকে তাহলে বলো। আমি তো তোমার বন্ধু হতে চাই, সেজন্য তোমাকে কথাটা বললাম। আসলে আমি মেয়ে বন্ধু রাখি না, আমার মেয়ে বন্ধু একদমই পছন্দ না, সেজন্য আপনাকে বললাম। আমার মেয়ে বন্ধু কেমন জানি লাগে, ওরা সবসময় একরকম থাকে না, আর সবাইকে আমি ভালো মনে করি না। আর মেয়ে বন্ধু রাখার জন্য অর্থের প্রয়োজন হয়, আমার নেই।
আমার বাবা নেই আর মাও নেই, আমি এতিম ছেলে, তাই আমার বন্ধু হতে পারে না। আবির নামের ছেলেটার কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ছেলেটা এতিম। কিন্তু ছেলেটার মনে অনেক কষ্ট, কিন্তু ছেলেটার মুখ দেখে একদমই বোঝা যায় না। না বললে তো তাহলে হয়তো কখনো জিজ্ঞেস করতাম না, আর ছেলেটা বুঝতেও পারতাম না। একদম চুপ। স্বপ্নে কিন্তু এক হয় না, আর সবাই কিন্তু তোমার কাছে টাকা বা খেতে চাইবে না। আমি বুঝতে পেরেছি তুমি কেন বানাতে চাও না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কাছে কখনো আমি এসব কথা বলবো না। তুমি প্লিজ আমাকে তোমার বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করো। মেয়েটা জোরাজোরি আমাকে বাধ্য করেছে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে। তখনই পেছন থেকে আমাকে রৌদ্র ডাক দিয়ে বলে ওঠে, এই আবির এদিকে আয়, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? নেহাকে এখানে দাঁড়াতে বলে আমি রৌদ্রের কাছে গেলাম। রৌদ্র দেখছি ভয়ে সামনে আসতে চাচ্ছে না, কিন্তু কেন আসতে চাচ্ছে না জানি না। ওর কাছে যেতেই রৌদ্র বলে ওঠে, ভাই তুই কার সাথে কথা বলছিস? তুই জানিস মেয়েটাকে? তোকে কি মেয়েটা এখনো কিছু করেছে, র্যাগিং দিয়েছে বা কোনো শাস্তির মুখে ফেলেছে? দেখ ভাই, তুই কেন যে শুধু শুধু মেয়েটার পাল্লায় পড়তে গেলি আল্লাহ জানে। তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? মেয়েটা কোথা থেকে তোর কি মনে হয়? আমার তো কোনো কিছু মনে হচ্ছে না। মেয়েটা তো খুবই ভালো, আমার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু তুই কেন এমন ভাবছিস আমি তো বুঝতে পারছি না। ভাই তুই বুঝতে পারছিস না মেয়েটা কেমন? যদি সত্যিটা এখন বলি তাহলে মেয়েটা শুনে ফেলবে। আরে তুই পাগলামি করছিস, মেয়েটা তো ওখানে দাঁড়িয়ে আছে, কিভাবে শুনবে? আর কি সত্য হলে কিছুই তো বুঝতে পারছি না। আরে বন্ধু, মেয়েটা যে অন্য আর কেউ না, এই যে আমাদের কলেজের ভিপি। মেয়েটাকে তো দেখে আমার কোনোভাবেই ভিপি মনে হচ্ছে না। আর একটা মেয়ে কিভাবে হতে পারে যে ভার্সিটির বেপি? ভাই সব থেকে বড় কথা, মেয়েটার বাপ হচ্ছে এই শহরের এমপি, আর ওর ভাই আমাদের পুরো মহল্লার ডন। ওর ভাইয়ের কথায় সবাই উঠে আর বসে, ওর ভাইকে সবাই ভয় পায়। ওর ভাইয়ের অনেক বড় ক্ষমতা আছে। কিন্তু আমি তো মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করলাম, কই আমার সাথে তো কোনো খারাপ ব্যবহার করেনি। তাই তো বুঝতে পারছি না তোর সাথে কেন ও খারাপ ব্যবহার করেনি। আর তুই ওকে কিছু বলেছিস? আরে তুই এসব কি বলছিস? আমি তো ওর সাথে আরো ফ্রেন্ডশিপ করলাম, আর খারাপ ব্যবহার কেন করবে? আমি তো কোনো কিছুই দেখলাম না ওর মধ্যে। বুঝলাম না ভাই, মনে তো হয় কোনো গন্ডগোল একটা লেগেই আছে। আমার আর রোদের কথার মধ্যে তখনই নেহা উপস্থিত হয়। ওখানে এসেই রোদের কাঁধে হাত দিয়ে বলে ওঠে, কি ব্যাপার রুদ্র, তুমি আবিরের সাথে কি কথা বলছো? তুমি আগে থেকে ওকে চেনো নাকি? না আপু, আসলে হয়েছে কি, আমার আর আবিরের সাথে তো সম্পর্ক বন্ধুত্বের, অন্য কিছু না। আসলে আমরা ছোট থেকে একসাথে পড়াশোনা করেছি, আর সেই জন্য আমি আবিরকে আমার সাথে নিয়ে এসেছি। ও আমার সাথে পড়াশোনা করবে বলে আমি ওকে এখানে নিয়ে আসলাম। তুমি খুব ভালো করেছো। আর তোমাকে যদি আকাশের দল তোমাকে ডিস্টার্ব করতে আসে, তাহলে আমার কথা বলবে, তাহলে ওরা আর তোমাকে ডিস্টার্ব করবে না। আর আবির খেয়াল রেখো, ঠিক আছে? আর এখন থেকে আমার বন্ধু। নেহা তখন রৌদ্রকে ধরে একপাশে নিয়ে গিয়ে কানে কানে রৌদ্রের কাছে বলে ওঠে, মন দিয়ে শোন, তোকে কি বলছি। আমার নামে যদি কোনো উল্টাপাল্টা কথা আমেরিকার কাছে বলেছিস, তাহলে কিন্তু তোর কি হাল করব তুই নিজেও জানিস না। আর হ্যাঁ, আবির কিন্তু আমার একজন বন্ধু, আর তোকে কিন্তু আমি পছন্দ করে ফেলেছি। ওর পেছনে যদি কোনো মেয়ে ঘুরে, তাহলে কিন্তু তোর খবর আছে। সব সময় তুই খেয়াল রাখবি, আর আমাকে আপডেট নিউজ দিবি। আর তুই যদি এই কথা আবিরকে বলিস, তাহলে তো বুঝে নিস তোর কি হাল হবে। মেয়েটা যে কেমন গুন্ডি আমি ভালো করেই জানি। ভার্সিটির প্রথম দিন আমার সাথে যা করেছে তা ভোলার নয়। আমাকে দিয়ে জানা তা করিয়েছে। আমি যদি এগুলো এখন আবিরকে বলে দিই তাহলে আবির শুনবে না, বরং চুপ থাকাই ভালো। কি রে কি হলো? নেহা দেখি তোকে কানে কানে কি বলে চলে গেল, এরপরে আমাকে বাই পড়লো। পয়সাটা কি তোদের মধ্যে? আবার কানে কানে কি কথা হলো? আরে তেমন কিছু না, জিজ্ঞেস করলো আর কি তোর বাসা কোথায়, তাই আমি বললাম। আচ্ছা যাই হোক, তোকে যা বলছিলাম, ও হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ভিপি। যেহেতু তোর সাথে ফ্রেন্ডশিপ করেছে, তাহলে তোর কোনো সমস্যা নেই, কোনো ছেলে তোকে ডিস্টার্ব করতে পারবে না। হ্যাঁ, আমি একটু সন্দেহ করেছিলাম। আমি খেয়াল করলাম যখন আমি ওর সাথে কথা বলছি তখন আশেপাশের ছেলে মেয়েরা এসে আমাকে সালাম দিচ্ছিল। বুঝতে পারলাম না বিষয়টা। আরে বললাম না তোকে, ইউনিভার্সিটিতে তোর ওকে সবাই ভয় পায়। আর যদি শোনে তুই ওর ভালো একটা বন্ধু, তাহলে মনে কর যে তোকে কেউ ডিস্টার্ব করতে আসবে না।
ও, তাহলে তো ভালোই, কিন্তু আমার তো দেখে ওকে কোনো দিক থেকে খারাপ মনে হলো না, আর দেখে শুনতে তো অনেক ভালো। আরে বলিস না, কত বড় বড় মানুষ এসে ওর সাথে রিলেশন করার জন্য এসেছিল, ও কাউকে পাত্তা দেয়নি। এমনকি কত ছেলের হাড্ডি গুড্ডি ভেঙেছে আল্লাহই জানে। কিন্তু তোকে কি দেখে যে ওর ভালো লাগে আর ফ্রেন্ডশিপ করে নিজেও জানি না। জানি না, আমি যেহেতু তো বন্ধুত্ব করেছি, কি আর করার আছে। তুই জানিস না নেহা কেমন একটা মেয়ে, মনে মনে কথাটা বললাম। কিরে, তুই আবার ফিস ফিস করে কি কথা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। আরে ক্লাসের সময় হয়ে গিয়েছে, চল আগে ক্লাসে অ্যাটেন্ড করি, এরপরে না হয় ওখানে বাকি কথা হবে। আমি আর রুদ্র আমরা দুজনে ক্লাসে চলে যাই। আমরা ক্লাসে এসে পেছনের একটা বেঞ্চে গিয়ে বসি, আরেক পাশ খালি থাকে। তখন আমাদের পাশে একটা ছেলে এসে বসে। কিছুক্ষণ পর দেখলাম নেহা আসে। নেহা এসে আমাদের সামনে আসতে ছেলেটা মেয়েকে দেখে ওই পাশে সিটটা ছেড়ে দিয়ে সামনে চলে আসে। তখন নেহা আমার পাশে বসে বলে ওঠে, আচ্ছা আবির, তোমার হোয়াটসঅ্যাপ আর ফেসবুক আর নাম্বারটা আমাকে দাও তো। তোমার সাথে রাতে আমার কিছু কথা আছে। আমি আসলে বাটন ফোন চালাই, আমার কাছে কোনো স্মার্টফোন নেই, আর আমি এগুলো ইউজ করি না, কারণ আমার কাছে ভালো ফোন নেই, বিধায় আমি এগুলো চালাতে পারি না। তাহলে তুমি এই ফোনটা রাখো, এখন থেকে তুমি এই ফোনটা চালাবে। সরি, আসলে আমি কারো কাছ থেকে গিফট নিতে পছন্দ করি না, কারণ আমি যদি কাউকে দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে আমি কারো কাছ থেকে নিতে পছন্দ করি না। দেখো, আমি বলছি না তুমি আমাকে রিটার্ন কোনো কিছু গিফট করো, আমি জাস্ট বন্ধু হিসেবে তোমাকে দিলাম। প্লিজ একসেপ্ট করো, আমার প্রথম বন্ধুত্বের মনে করো, এটা তোমাকে দিলাম। দেখো, আমি কখনো তোমার এই আবদারটা নিতে পারবো না, কারণ আমি কখনো কারো কাছ থেকে গিফট নিই না। আর হ্যাঁ, তুমি আমাকে এমন কথা বলো না, আমার যা সামর্থ্য তা দিয়ে আমার চলে যায়। অত মুগ্ধ হয়ে পড়ে, আর কত ছেলে না আছে আমার বাবার টাকার পেছনে পড়ে থাকে, আমাকে ভালোবাসার চেষ্টা করে, আমাকে তাদের ভালোবাসার কথা বলে, কিন্তু আমি কাউকে পাত্তা দেই নাই। কিন্তু এই এমন একটা ছেলে যাকে আমি দেখি আমার হৃদয়টা জুড়ে ভালোবেসে ফেলেছি, কিন্তু মুখ ফুটে বলতে পারছি না। ছেলেটার হাসিটা খুবই মায়াবী, আমার কাছে দেখতে বেশ ভালোই লাগে। মন চায় সারাদিন ছেলেটার কাছে এসে বসে থাকি। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আমার ফোনটা রাখবে না, তাহলে তুমি আমাকে তোমার ফোন নাম্বারটাই দাও, আর কিন্তু কিছু বলবা না। এক প্রকার জোর করে আমার কাছ থেকে নাম্বারটা নিয়ে নিল। আর ক্লাসের সময় হয়ে গেছে, স্যার আসেছে, তাই আমি তাড়াতাড়ি করে ওকে নাম্বারটি দিলাম। আমি জানি ও আমার কাছ থেকে নাম্বার না নিয়ে ছাড়বে না, খুব জেদি একটা মেয়ে ও। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসে, সবার সাথে কথা বলে, এরপর ক্লাসে লেকচার দিতে লাগলো। একে একে সবাই এখন ইংলিশ টিচার আসবে। তখনই রুদ্র বলে ওঠে, বন্ধু, এখন কিন্তু আমাদের নতুন একজন ম্যাম এসেছে, শুনেছি ম্যামটা নাকি অনেক সুন্দরী, কিন্তু এখনই আমার কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। রুদ্র এত সময় কোনো কথা বলেনি, চুপ করে রইল। যখনই নেহা ক্লাস থেকে বের হয়ে যায় তখনই ওই কথাটা বলে ওঠে। তখন ওরে আমি বলে উঠি, কিরে তোর হয়েছেটা কি? নেহা যখন সাথে থাকে একদম ভেজা বিড়ালের মতো থাকিস কেন? সমস্যা কি? ওকে তুই এত ভয় পাস কেন? বুঝলাম না। বন্ধু, বলিস না, এখন হয়তো বা একটু ভালো হয়েছে, আর তোর সাথে কথা বলে স্বভাবটা একটু পরিবর্তন মনে হতে চলেছে, কিন্তু ও মানুষটা খুবই ডেঞ্জারাস। মনে হয় কিছুক্ষণ পর আমাদের স্যার আসতে পারে, তাই চুপ করে থাক। না রে ভাই, ছাড় না, আমি যখন ভার্সিটিতে আসবো, এর আগে শুনেছি নতুন একজন সুন্দরী ম্যামকে নাকি আমাদের ভার্সিটিতে ইংলিশ টিচার হিসেবে এসেছেন। রুদ্রের কথার মাঝে তখনই দেখলাম শাড়ি পরে একটা ভদ্র মেয়ে প্রবেশ করতে। মেয়েটার চোখে সানগ্লাস, আর মেয়েটা উত্তরায় তুলনায় লম্বা, বেশ ভালোই, কম করে হলো 5 ফুট হবে হয়তো। আর শরীরে মোটামুটি। আমি এখনো মেয়েটার মুখের দিকে তাকাইনি। ভালোভাবে যখন মুখের দিকে তাকাই, আমি যেন 400 ভোল্টের শক খেলাম, কারণ আমার সামনে যে মেয়েটা এখন দাঁড়িয়ে আছে, মেয়েটা যে আর কেউ না, আমার সাথে টেনে আলাপ হওয়া সেই মেয়েটা। আমার মনের ভিতর কেমন জানি না টান করে একটা ঘন্টা বেজে উঠলো। বুকে হাত দিলাম। তখনই রুদ্র বলে ওঠে, কিরে মামা, তুই আবার হঠাৎ করে বুকে হাত দিলি কেন? ম্যামকে দেখিয়ে তুই আবার ক্রাশ খাইলি নাকি? শুধু তুই না রে মামা, আমিও বলতে গেলে আমাদের পুরো ক্লাসের সব ছেলেরাই কিভাবে ম্যামের দিকে হা করে তাকিয়ে আছে। আর তাকিয়ে থাকবে নাই কেন? এত সুন্দরী মেয়ে মনে হয় না এই ভার্সিটিতে দুটো আছে। আগে তো শুধু নেহা ছিল আমাদের
ভার্সিটিতে সুন্দরী মেয়ে, কিন্তু এখন তো দেখছি ওকে টেক্কা দেওয়ার জন্য আমাদের ম্যামই যথেষ্ট। আমি যেন রুদ্রের কোনো কথায় কানে ঢোকাচ্ছি না, আমি যেন হাঁ করে তাকিয়ে আছি। আরে ভাই, হা করে এভাবে তাকিয়ে আছিস কেন? নয়তো তোর মুখে তো মাছি ঢুকে যাবে। রুদ্রের কথায় ঘোর কাটে। তখন রুদ্রকে উদ্দেশ্য করে বলে উঠি, ভাই, আমার সামনে এখন যে মেয়েটা দাঁড়িয়ে আছে তুই বিশ্বাস করবি না সেই মেয়েটা কে। আমি নিজেও নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, কারণ আমার টেনে আলাপ হয়েছে এবং কি কথা হয়েছে যে মেয়েটার সাথে, আর অন্য কেউ না, আমার সামনে দাঁড়িয়ে থাকা এবং কি আমাদের বর্তমান ক্লাসে উনি ইংলিশ টিচার। আমি তা কখনো ভাবতে পারিনি। মামা, মামলাটা তো দেখি অনেক গুরুতর হয়ে গেছে। কোথায় গিয়ে কোথায় পড়বি রে? এখন তো দেখছি তুই অবশেষে আমাদের ইংলিশ ম্যামের প্রেমে পড়েছিস। থাক বন্ধু, আর এটা নিয়ে কথা বাড়াস না। বর্তমান পরিস্থিতি ভালো না, বলতে গেলে স্বামী বিদেশ। আর কষ্ট দিস না আমারে। হ্যাঁ বন্ধু, তোর পরিস্থিতি দেখে এখন কিন্তু আমার বেশ মজা লাগতেছে। হারামজাদা, তুই আর ভালো হলি না। তখনই আমাদের কথার মাঝে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা তো হয়তোবা জানেন যে আপনাদের এখন নতুন ইংলিশ টিচার এসেছে এবং কি আমি আপনাদের এখন থেকে ইংলিশ নেব। যাই হোক, আমি হচ্ছি সাইমা চৌধুরী আর আপনাদের নতুন ইংলিশ টিচার। একে একে সবাই নিজেদের পরিচয় দিতে লাগলো। এখনো আমাকে দেখেনি সাইমা, তখনই খেয়াল করলো আমার দিকে। আমি দাঁড়ালাম আর পরিচয় দিলাম। আমাকে দেখে যেন চমকে উঠলো সাইমা, কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইলো আমার দিকে তাকিয়ে। তখনই স্টুডেন্টদের শব্দে, গলার শব্দে ওর ঘোর কাটে। তখন আমাকে বসতে বলে। আমি যে ওকে আবার দেখতে পাবো কখনো আশা করিনি। ওকে কতগুলো কল করেছে কিন্তু একটা কলও ওর লাগেনি, শুধু সুইচ অফ বলেছে। কিন্তু হঠাৎ করে যে আমি ওকে এভাবে সামনে দেখতে পারবো কখনো ভাবতেও পারিনি। তাহলে আমি যা অনুমান করেছি তাই হলো, ও আমার জুনিয়র মনে হয়। আমার 3 বছরের জুনিয়র হবে, কারণ আমি 3 বছর আগে স্টাডি শেষ করেছি। যাই হোক, যেহেতু ও এখন আমার ক্লাসে গেছে তাহলে আর কোনো সমস্যা নেই। তখনই সাইমা আমাদেরকে পড়াতে লাগলো। এরপর ও লেকচার দিতে লাগলো। লেকচার শেষ হওয়ার আগে আমাকে বলে ওঠে, এই যে আবির, তুমি দাঁড়াও। জি ম্যাম, আপনি কি কিছু বলতে চান আমাকে? ক্লাস শেষে তুমি আমার সাথে দেখা করবে, তোমার সাথে আমার কিছু কথা আছে, বুঝতে পেরেছো? আমি কি কথাটা বলে সাইমা ক্লাস থেকে বের হয়ে যায়। খেয়াল করলাম ক্লাসে সবাই আমার দিকে তাকিয়ে রইলো, আর ছেলেটা কেমন জানি জেলাস ফিল করতে লাগলো, কারণ ম্যাম কেন আমার মতো আমার নতুন একটা ছেলের সাথে কথা বললো। আর আমাকে দেখে এত ধনী পরিবারের মনে হয় না, কারণ আমার গায়ে যে সাধারণ পোশাক। এত ভালো ছেলে থাকা সত্ত্বেও কেন ম্যাম আমাকে বললো কথাটা, তাই সবার একরকম জেলাস ফিল হতে লাগলো। আর জেলাস ফিল হবেই বা না কেন, কারণ এত একটা সুন্দরী একটা মেয়ে। তখন রৌদ্র আমাকে কোচা দিয়ে বলে ওঠে, বন্ধু, তুমি তো দেখছি সিনিয়র ম্যামকেও পটিয়ে ফেললে। বাবা, তোমার মতো এমন কপাল নিয়ে জন্মাইলে হইতো। ভাই, একটু মাথায় ঠেকায় দে যদি আমাদের কপালে কোনো মেয়ে ছোটে। শালা, তোর মস্কারি করা আর গেল না। আমার সাথে দেখছি তুই ভালোই মস্কারি করা শুরু করেছিস। এখন ভালো কথা বলছিল, এখন তোর কাছে মস্কারি মনে হলো? যা, আমাদের কপালটাই খারাপ রে বন্ধু। এখন দেখছি মস্কারি করাও যাবে না। দূর হালা, তোকে নিয়ে আর পারবো না। কিছুক্ষণ পর আমাদের ক্লাস শেষ হয়ে যায়। ক্লাস শেষ হতেই তখনই দেখলাম ক্লাসের বাইরে নেহা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার হাত ধরে বলে ওঠে, কি হয়েছে? তুমি ওই সময় ক্লাস থেকে বের হওনি কেন? তোমাকে আমি তো ইশারা দিয়েছি ক্লাস থেকে বের হওয়ার জন্য। আমি তো এই জিনিসটাই বুঝতে পারলাম না, তুমি ক্লাস সম্পূর্ণ না করে কেন বের হয়ে গিয়েছো? আরে, আমার কোনো ক্লাস করা লাগে না। আমি তো শুধু তোমার সাথে বসার জন্য এখানে এসেছিলাম। আমার না ক্লাস করলেও চলে। আমি এসব মোটেও পছন্দ করি না। আমার সাথে যদি ফ্রেন্ডশিপ রাখতে হয় তাহলে অবশ্যই তোমাকে সুন্দরভাবে ক্লাস করতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার সাথে এখন থেকে ঠিকভাবে ক্লাস করব। ওই সময় তো আমি তোমাকে আমাদের কলেজের সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডাক দিয়েছিলাম। যেহেতু সবাই তোমাকে চেনে, কিন্তু আমি সবাইকে তোমার কথা বলেছি, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। কেন, এখানে কি প্রতিনিয়ত ছেলেদেরকে ডিস্টার্ব করা হয় নাকি? হ্যাঁ ভাই, হয় নাকি? তুই তো জানিস না, আমি দেখেছি, আর আমার সাথে হয়েছে। যদি তুই দেখতি আর জানতি তাহলে বুঝতে পারতি। আর তোর পাশে তো এখন নেহা আপু আছে, তাই তোর কোনো সমস্যা নেই। নেহাকে সবাই আপু বলে ডাকে আর এভাবেই সম্মান দেয়। রুদ্র দেখছি ওকে ক্লাসমেট হওয়া সত্ত্বেও আপু বলে ডাকে। তখন নেহা বলে ওঠে, আজকে তোমাদের দুজনকে আমি ট্রিট দিব। চলো সামনে আমরা ক্যান্টিনে যাই,
ওখানে আজকে তোমাদেরকে আমি পেট ভরে খাওয়াবো, যা ইচ্ছে তোমরা খাবে। না নেহা, অনেকদিন খাবো, কারণ এখন বাসায় গিয়ে আমি রান্না করব। কারণ সবকিছু রেখেছি, যদি এখন রান্না না করি তাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, আর আমি অপচয় একদম পছন্দ করি না। ওয়াও, তুমি রান্না করতে পারো? তুমি তো আমাকে ইমপ্রেস করে দিয়ে যাচ্ছ। একের পর এক কথা বলি, আমি তো চেয়েছি যে আমার একজন হাজবেন্ড এমন হোক যে আমাকে রান্না করে খাওয়াবে। মানে তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। ওসব কথা তোমার বুঝে লাভ নেই। যেহেতু আজকে খাবে না, তাহলে তোমাকে আগামীকাল বা অন্য একদিন তো অবশ্যই তোমাকে খেতে হবে। আর প্রতিদিন যদি তুমি এভাবে না বলো, তাহলে এভাবে শুধু বাড়তেই থাকবে। আজকে যেহেতু খাওনি, তাহলে আরো 2 দিন আমার সাথে খেতে হবে। হঠাৎ করে খেয়াল করলাম যে আবিরের পাশে একটা মেয়ে আবিরদের হাত ধরে কেমন জানি না ঘষাঘষি করে কথা বলছে। বুকের ভেতর কেমন জানি না ব্যথা করতে লাগলো। যদি মন থেকে কাউকে ভালোবাসা যায় তাহলে হয়তো বা এমনই অনুভব হয়। আমি মনে হয় ছেলেটাকে ভালোবেসে ফেলেছি। আসলে ভালোবাসাটা ভালো লাগা থেকে হয়। আর আমি যে আবিরকে দেখে প্রথমে ক্রাশ খেয়ে বসেছিলাম, কারণ ওর যে মায়াবী চেহারাটা। কিন্তু আমার প্রচণ্ড পরিমাণ রাগ হতে লাগলো যে মেয়েটা এমনভাবে কেন কথা বলতো আবিরের সাথে। হয়তো নতুন এসেছে। তখনই একটা ছেলেকে দিয়ে আবিরকে ডেকে পাঠায়। আমাদের কথার মাঝে তখনই হঠাৎ করে একটা ছেলে আসে। ছেলেটা হেসে আমাকে বলে যে তখন আমি নেহাকে বিদায় জানিয়ে রুদ্রর সাথে নিয়ে সাইমার কাছে যাই। রুদ্র, তুমি একটু গেটের বাইরে যাও, আমার সাথে আবিরের সাথে একটু পার্সোনাল কথা আছে। আমি গেটের বাইরে আছি, তোর কথা বললে ম্যামের সাথে আসিস। আমি বাইকটা নিয়ে বাইরে দাঁড়ালাম। বুঝলাম না, আমার সাথে এমন কি কথা আছে যে সাইমা রৌদ্রকে বাহিরে পাঠিয়ে দিল, আর রৌদ্র সোজা কেমন একটা মুচকি হাসি দিয়ে ইশারায় আমাকে চোখে ওখান থেকে চলে যায়। তখনই সাইমা আমার সামনে এগিয়ে আসে এবং কি আমার চোখ বরাবর বলে ওঠে, তুমি এইভাবে মেয়েদের সাথে কেন ইটিস পিটিস করতেছো? কই আমি কি করলাম? আমি তো এখানে নতুন এসেছি, কাউকে তো চিনি না, আর কার সাথে কি করলাম? দেখুন ম্যাম, আপনি কিন্তু আমাকে উল্টা একটা দোষারোপ দিচ্ছেন। আমি এমন কিছু করিনি। এই, একদম চুপ। তুই আমাকে কেন ম্যাম করে ডাকছিস? ওই সম্ভবত আমাদের সাথে আলাপ হয়েছে, আর এখন কেন ম্যাম করে বলছিস? এখন থেকে আমাকে তুমি করে বলবে, বুঝতে পেরেছ? বুঝলাম না, মেয়েটা হঠাৎ করে হলোটা কি? এই দুদিনের ভিতর এত দুদিন আগেই তো আমার সাথে পরিচয় হলো, এখন দেখছি আমাকে তুমি করে বলছে, আবার ম্যাম বলে রাগ দেখাচ্ছে। তখন আবার রাগে চোখে আমার দিকে তাকিয়ে চোখ বড় করে বলে ওঠে, এখন বল, ওই গুন্ডি মেয়েটার সাথে তোর কিসের সম্পর্ক? যেভাবে এসেছে কথা বলছিস, আমাকে বল তো। আমি যেন এমন রূপে একটু ভয় পেয়ে গেলাম, তাই আমি যেন বাধ্য হয়ে ভয়ে ভয়ে বলতে লাগলাম, আসলে সত্যি বলতে আমি ভার্সিটির প্রথম দিন আসার পরেও আমার সাথে নিজে ইচ্ছাকৃতভাবে ফ্রেন্ডশিপ করে, তাই আমি বাধ্য হয়ে ওর সাথে ফ্রেন্ডশিপ করি। এখন থেকে ওর সাথে কথা কম বলবে। যত কথা কম বলা যায় ততই ভালো, বুঝতে পেরেছিস? আর যদি ওকে দেখি তোর সাথে মিশতে, তাহলে ওর খবর আছে, তোরও 12টা বাজাবই আমি। আমি তো ভয়ে যেন চুপসে গেলাম। আমার তো হাত পা কাঁপাকাঁপি শুরু করলো, কারণ এমন রূপ তো আমি সাইমার দেখিনি। তখন সাইমা আবার বলতে শুরু করে, তোমাকে ফোন দিই, কিন্তু তোমার ফোনটা বন্ধ কেন পাই? কিছুই বুঝলাম না হঠাৎ করে কি হলো আবার সাইমা ম্যামের। তখন আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? আপনি আবার আমাকে কল করলেন কেন? আরে তুমি এত কথা কেন বলছো? তুমি আমাকে পড়াও, আর ক্লাসে ম্যাম কি আমি না তুমি, যে আমাকে তুমি প্রশ্ন করছো? যা জিজ্ঞেস করেছি তার উত্তর ঠিকঠাকভাবে দাও, না হলে কিন্তু এখন তোমার খবর আছে, না পাঠিয়ে দিব বললাম। আমি তো যেন থমকে গেলাম, কি থেকে কি হচ্ছে। তাই আমি নরম সুরে সাইমাকে বললাম, আসলে আমি তোমাকে যে ফোনে কল করেছিলাম ওই সিমটা আমি ইউজ করি না, আর আমার অন্য একটা পার্সোনাল সিম আছে, আমি ওইটা ইউজ করি। আর আমার বাটন ফোন, সেজন্য আমি সবসময় দুটো সিম ফোন কেমনে চালাতে পারি, আমি ওইটা ইউজ করি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। যেটা সবসময় তোমার চালু থাকে ওই ফোনটা আমাকে কল দাও। আমার কাছে তো আপনার নাম্বার নেই, তাহলে কল করব কিভাবে? ঠিক আছে, তোমার লাগবে না। কথাটা বলে আমার পকেট থেকে নিজের ফোনটা বের করে আহ, একটা কল করে, এরপরে ফোনটা হাতে দিয়ে বলে ওঠে, এখন সুন্দর ছেলের মতো তুমি বাসায় যাবে, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে সোজা চলে যায়। আমি যেন আহাম্মকের মতো দাঁড়িয়ে রইলাম।
আমি যেন শান্তশিষ্ট কোনো কিছুই জানি না। আর আমার সাথে কি হয়েছে যেন আমি স্বপ্নের মধ্যে ভাবতে লাগলাম আর বের হতে লাগলাম। গেটের সামনে যেতেই দেখলাম রৌদ্র আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। ওকে বললাম, কি রে তুই এত গরুর মতো হাসিছিস কেন? হয়েছে কি তোর আবার? বন্ধু, ম্যামের কাহিনী যা দেখলাম তা দেখে তো আমি পুরাই মাথা নষ্ট করা। বেশি হয়ে গেছে একটা জিনিস, বেশ তো বুঝতে পারলাম। যা বাবা, এত সময় ধরে আমি যা বুঝলাম না তুই এই মুহূর্তে সব বুঝে ফেলেছিস। আমি যে এখন দেখলাম আর বুঝলাম, যতটুকু আমার মাইন্ডে ঢুকলো, এখন বুঝতে পারছি যে হয়তো বা সাইমা ম্যাম তোকে ভালোবেসে ফেলেছেন। তো শালা, তেমন কিছু না। এখন এত কথা না বলে আগে আমরা বাসায় যাই, এরপর বাকিটা দেখছি। কিছুক্ষণ পর আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি রান্না করলাম। রান্না করে আমরা দুজনে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়লাম। একটু ঘুমিয়ে আমি গল্প লিখতে বসলাম। কারণ একটাই, আমি যদি গল্প না লিখি তাহলে পেমেন্ট পাবো না, আর টাকা যদি না পাই তাহলে আমার খরচ চলবে না। হ্যাঁ, আমি এটার মাধ্যমে নিজের খরচ চালাই, আর বিগত 5 বছর ধরে আমার এভাবেই খরচ চলে আসে। এ বিষয়ে রৌদ্র সব কিছু জানে। আমি কোথায় গল্প লিখি, স্টোরি একটা কমপ্লিট করে এরপরে একটু হাত মুখ ধুয়ে আসলাম। দেখলাম ফোনটা বাজতেছে। আমার কোনো ফোন নেই লেখালেখি করার জন্য। রৌদ্র একটা স্মার্টফোন দিয়েছিল, ওটাতে আমি একটু লেখালেখি করি, কিন্তু আমি এতটা ইউজ করি না। যেহেতু ফোনটা আমাকে দিয়েছে তাই আমি এটা কখনো আমার বলে কাউকে বলি না। আমি সবসময় সবাইকে বলি আমার একটা বাটন ফোন আছে, এতটুকু আমি সবাইকে বলি। কারণ যে আমি যেটা আমার নিজের না তা অন্যর হলে আমি কখনো নিজের বলে চালাই না। ফোনটা বাজতে লাগলো, তাই ফোনের কাছে গিয়ে দেখলাম একটা আননোন নাম্বার থেকে কল আসে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ ভেসে আসে। কি হয়েছে? তোমাকে এতগুলো কল করেছি, কল দেখি ফোন ধরছো না। কোথায় আছো তুমি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? আরে গাধা, কন্ডিশনার কি তুমি আমাকে বুঝতে পারছো না? আমি নেহা বলছি। ও, আসলে চিনতে পারিনি। আমি আসলে একটু ওয়াশরুমে গিয়েছিলাম, সেজন্য কলটা ধরতে পারিনি। আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তুমি কি করছো? এই তো আমি খাওয়া দাওয়া করে একটু আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে। তুমি আমার এখানে চলে আসো না, তাহলে সবাই মিলে আড্ডা দেব। আসলে আমি এগুলো পছন্দ করি না, আর আমি টাইম মেনটেন করে চলতে পছন্দ করি। আর সত্যি বলতে তুমি যে এভাবে ছেলেদের সাথে মেশো আমি একদমই পছন্দ করি না। তুমি যেহেতু এগুলো পছন্দ করো না, তাহলে আমিও আর ওদের সাথে এভাবে মিশবো না। আমি না হলে বাসায় চলে যাচ্ছি। আমি বুঝতে পেরেছি তুমি আমার এমন প্যান্ট শার্ট পরা পছন্দ করো না। ঠিক আছে, যেহেতু আমি পরতে পারি না শাড়ি, তারপরে আমি চেষ্টা করব। বুঝলাম না, কথা বললাম একটা আর মেয়েটা বললো অন্যটা। যাক, এত কিছু বোঝার আমার দরকার নেই। নেহার সাথে আর কিছু কথা বলে কলটা কেটে দিলাম। এরপর দেখলাম কলের মধ্যে আবার কল আসতেছে। যা বাবা, একটার পর একটা কল আসতেছে তো আসতেছে। হয়েছে সেটা আবার কি? এতদিন তো আহ, আমার কেউ খোঁজ খবর নেওয়ার মানুষ ছিল না, এখন দেখছি মানুষের কোনো অভাব নেই। তাই ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে বলে ওঠে, তোমার ফোন এত ওয়েটিং কেন? তুমি কার সাথে কথা বলছিলে সেটা বলো। কতগুলো কল করেছি কিন্তু তোমার ফোন ওয়েটিং দেখাচ্ছে। কে আপনি? কে কথা বলছেন? আমার ফোন ওয়েটিং, তাতে আপনার সমস্যা কি? আপনি মনে হয় আমার ঘরের বউ, যেভাবে জারি দিয়ে কথা বলছেন। এখনই আবার আরো একটা ধমক দিয়ে কথা বলে। এখন এত জোরে বলে যে আমি ভয়ে নরম হয়ে যাই। আমি কে এটা জানার পর তোর প্যান্ট খুলে যাবে। আর তুই আমাকে বলছিস আমি কে? আমি তোর ঘরের বউ নাকি তার থেকেও বেশি? তোকে যা বলছি তাই বল। যার সাথে কথা বলছিলি, আর আমি তোর কেউ না, তোর ভার্সিটির ম্যাম সাইমা, বুঝতে পেরেছিস? কথাটা শুনে যেন আমার গলাটা শুকিয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না। তারপর সব সত্য কথা খুলে পড়লাম। সবকিছু শুনে সাইমা বলে ওঠে, আর যদি শুনতে পারি যে ওই মেয়েটার ফোন ধরেছিস তাহলে কিন্তু তোর মাথা ফাটাবো। তুই ভার্সিটিতে আয়, তারপর তোর খবর আছে। কি রে ভাই, বুঝলাম না আমার সাথে হচ্ছেটা কি? একের পর এক হামলা দেখে আমার উপর চলে যাচ্ছে। কথাটা বলে রেগে কলটা কেটে দেয়। কিরে, তুই আবার বসে বসে চিন্তা করছিস কেন? রৌদ্র ঘুম থেকে উঠে আমাকে দুশ্চিন্তে দেখে কথাটা জিজ্ঞেস করে। তখন আগে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর বলে ওঠে, আসলে ভাই, আমি যতটুকু বুঝতে পেরেছি সাইমা ম্যাম তোকে ভালোবাসে। আর তুই সত্যি করে বল, কেমন লাগে? সত্যি বলতে ওকে আমার খুব ভালো লাগে, কিন্তু তাও আমার থেকে বড় হলেও সমস্যা নেই। কিন্তু একটাই সমস্যা, যে আমি এতিম, আর ওর বাবা সব থেকে ধনীদের মধ্যে একজন।
তাই কখনো সমাজ আমাকে ওর স্বামী হিসেবে মেনে নেবে না। আর আমি চাই ও আমার জন্য ওর কোনো ক্ষতি হোক। আর তুই যেভাবে কথা বলছিস এগুলো সত্য নাও তো হতে পারে যে ও শুধু আমাকে করুণা করছে, আমি এতিম বলে। আরে দোস্ত, এসব চিন্তা বাদ দিয়ে এখন চুপচাপ করে গিয়ে রান্না বসা। এরপর তো আবার আমাদেরকে রাতে খেতে হবে। রান্নার পর একটু হাঁটতে বেরোবো। আচ্ছা ঠিক আছে। আমি আর রোদো দুজনে রান্না করে এরপর দুজনে একটু হাঁটতে বের হই, কারণ শহরটা আমি ভালো করে চিনি না। তাই আমাকে রোদ্র ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছে। অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমরা দুজন বাসায় চলে আসি। বাসায় এসে খাওয়া দাওয়া করে নিজের পড়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দুজনে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার আগে দেখলাম আমার মনের মধ্যে একটা নোটিফিকেশন। হ্যাঁ, রুদ্র যে ফোনটা দিয়েছে ওই ফোনটা, ওখানে আমি গল্প শুনি আর গল্প লিখি। দেখলাম যে চ্যানেলে আমি প্রতিনিয়ত গল্প ছাড়ে, প্রায় আজ 5 দিন পর ওখানে গল্প আপলোড করেছে। খুব লোভ হলো গল্প শোনার, কিন্তু ভার্সিটিতে যেতে হবে, তাই আর আজকে আর গল্প শুনলাম না। ভার্সিটিতে চলে গেলাম। প্রবেশ করতেই দেখলাম অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে একটা বড় গাছের নিচে। আমি আজ পর্যন্ত যখন ভেতরে প্রবেশ করি ওখানে সামনে যাই, ছেলেগুলো ওখান থেকে সরে পড়ে। আর কেউ কেউ বলতে শুরু করে, ভাইকে এখানে জায়গা দে, তোরা এখান থেকে সরে পড়, কারণ এটা হচ্ছে নেহা আপুর বয়ফ্রেন্ড। বুঝলাম না কথা যে নেহা এই কথাগুলো ওদেরকে বলেছে নাকি নাকি ওরা নিজে থেকে বলছে, কিছু বুঝলাম না। এত কিছু মাথায় না ঢুকে আমি আর রুদ্র ওই জায়গায় বসলাম। আমি আর রুদ্র ক্যাম্পাসে বসে গল্প করছিলাম। তখনই হঠাৎ করে দেখলাম মেন গেট দিয়ে একটা মেয়ে প্রবেশ করছে। পরনে তার সাদা ড্রেস। ভালোভাবে তাকিয়ে দেখি মেয়েটা যে আর কেউ না, সাইমা। আমি যেন অপলক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম, নতুন করে যেন আবার ক্লাস খেলাম। কিরে ভাই, এভাবে ম্যামের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? তুই ভালোভাবে তাকিয়ে দেখ যে ছেলেরা ম্যামের দিকে হা করে তাকিয়ে আছে। আমার বেস্ট রাগ হলো আর মনে অনেক কষ্ট হলো যে আমার যদি আজকে ভালো একটা পরিবেশ বা পরিস্থিতি থাকতো তাহলে আমি সত্যিই যে ওকে আমার মনের কথাটা বলতাম। নিজের ভালোবাসাটা আমি পুষে রেখে আমি চুপ করে মাথা নিচু করে রইলাম। তখনই আমার কাছে সাইমা এসে বলে ওঠে, তুমি এখানে বসে আছো কেন? কিছুক্ষণ পর তো তোমার ক্লাস শুরু হবে। আমি যখন কিছু বলতে যাব সাইমাকে, তার আগে একটা ছেলে এসে আমাকে বলে যে প্রিন্সিপালটা আছে। তাই সাইমা যাওয়ার আগে আমাকে বলে যায়, ক্লাস শেষ হইলে তুমি আমার সাথে দেখা করবে, বুঝতে পেরেছো? কথাটা বলে ওখান থেকে প্রিন্সিপালের কাছে যেতে লাগলাম। আসলে আমার আর ভালো লাগছে না, মনের কথাটা মনে রাখতে ইচ্ছে করছে না, তাই আমি সব কথা ওকে বলে দিব। আবিরকে আমি আমার মনের কথা সব খুলে বলবো। সাইমা কথাটা বলে ওখান থেকে সরে যায়। আমি আর রুদ্র চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। তখনই পেছন থেকে কেউ ডাক দিল। পেছনে তাকিয়ে আমি আর রুদ্র দুজনে যেন চমকে উঠলাম, কারণ পেছনে দাঁড়িয়ে আছে নেহা আর ওর পরনেও একটা শাড়ি। আমি বেশ অবাক হলাম যে নেহা শাড়ি পরেছে, তার মানে কি নেহা আমার কথা শুনেই শাড়ি পরেছে? তুমি যেহেতু পছন্দ করো না এসব, তাই আমি আম্মুকে দিয়ে শাড়ি পরেছি। কেমন হয়েছে বলো? এখন কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি বলছো আমাকে এখন সুন্দর লাগছে? হ্যাঁ সত্যি বলছি, তোমাকে অনেক সুন্দর লাগছে। চলো আমরা ক্লাসে যাই, এরপর না হয় কথা হবে। আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে সবগুলো ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে আমি আর রুদ্র বের হলাম। তখনই পেছন থেকে নেহা বলে ওঠে, আবির, তোমার সাথে কিছু কথা আছে, আমি পরে বলবো। আব্বু কল করেছে বিশেষ প্রয়োজনে, তাই আমাকে এখনই বাসায় যেতে হবে। মেয়েকে নেহাকে বিদায় জানিয়ে আমি যখনই বের হব তখনই একটা ছেলে পেছন থেকে ডাক দিয়ে বলে যে ক্যাম্পাসে আমাকে ডাকছে। তাই আমি যেতে লাগলাম। দেখলাম দাঁড়িয়ে আছে আর হাত দুটো কেমন জানি চুলকাচ্ছে, কেমন জানি না দুশ্চিন্তার মধ্যে আছে। আমি কাছে যেতেই সাইমা আমার কাছে এসে আমার হাত ধরে বলে ওঠে, আবির, আমি তোমাকে একটা কথা বলতে চাই, যে কথাটা আমি বলবো বলবো বলেও বলতে পারছি না। কিন্তু এতদিন যদি কথাটা ধরে রাখি তাহলে হয়তোবা আমাকে ছেড়ে তুমি চলে যাবে। ম্যামের কথা কিছুতেই বুঝতে পারলাম না, তাই ওনাকে জিজ্ঞেস করলাম কি এমন কথা যে বলতে পারছেন না? কিন্তু বলতে পারছেন না সমস্যা নেই, আপনি বলুন, আমি আপনার কথা মেনে চলার চেষ্টা করব। তখনই সাইমা আমার কাছে এসে আমার হাতটা শক্ত করে ধরে বলে ওঠে, আবির, আমি চেয়েছিলাম কথাটা তোমাকে তোমার পড়া শেষ হওয়ার পরে বলার জন্য, কিন্তু যদি এতদিন লেট করি তাহলে হয়তোবা তোমার কাছে অন্য কেউ চলে আসবে। তাই আমি আর ধৈর্য না ধরতে পেরে তোমার কাছে এসেছি আমার কথাটা বলার জন্য। সত্যি বলতে আবির, আমি যখন তোমাকে প্রথম দেখি ওই প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলি।
এবং কি তোমার কথার ধারণা এবং কি তোমার চলাফেরা সব কিছুই আমার ভালো লাগে। এবং কি সত্যি বলতে তোমাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, কিন্তু মুখ ফুটে বলার মতন সেই ভাষা ছিল না আমার কাছে। আমি ভেবেছিলাম এটা হয়তো বা ভালো লাগা, কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি সত্যিই তুমি আমার মনের ভিতর একটা অংশ করে নিয়েছো, যেই অংশটা আমি চাইলেও ফেলে দিতে পারি না। তুমি আমার হৃদয়ের একটি বন্ধনে আটকে গেছো, যে বন্ধনটা আমি চাইলেও ছাড়তে পারবো না। তাই আমি আমার মনের কথাটা তোমার কাছে প্রকাশ করলাম। সাইমার এমন কথায় আমি প্রস্তুত ছিলাম না যে ও আমাকে হঠাৎ করে এমন একটা কথা বলে ফেলবে, তা আমি কল্পনাও করতে পারিনি। আর আমি তো কখনো ভাবতেও পারিনি যে সাইমা আমাকে ভালোবাসতে পারে। তার জুনিয়র হয়েও সে যে আমাকে ভালোবাসবে এটা অবশ্য আমি কখনো ভাবতে পারিনি। আমি ওকে কি বলবো? আমি যে এতিম ছেলে, আমি যদি তাকে ভালোবাসি তারপরে তো ওকে আমি আমার মনের কথা বলতে পারবো না। তাই আমি বাধ্য হয়ে এক প্রকার ওর হাতটা ছাড়িয়ে বলে উঠি, দেখুন ম্যাম, আপনি ভুল করছেন। আপনাকে আমার ভালোবাসা সম্ভব না। কেন আমাকে ভালোবাসা তোমার সম্ভব না? আর কী জন্য? আমি কী দোষ করেছি যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? আমি কি দেখতে খারাপ? তাহলে কী জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না বলো? দেখুন, এর উত্তর আমি আপনাকে দিতে পারবো না, কিন্তু এতটুকু আমি আপনাকে বলছি, এই সমাজ আমাকে আর আপনাকে মেনে নেবে না। আর আমি চাই না আমি কারো কাছে অপমানিত হই। আর আমি আপনার বাবার সামনে দাঁড়াতে পারবো না, কারণ আপনার সাথে দাঁড়ানোর আমার যে কোনো যোগ্যতা নেই। আমাকে মাফ করবেন। তুমি কি শুধু এই সমাজের কথা ভেবে আমাকে না করছো? এই সমাজ দিয়ে কী করব আমি? আমি যাকে ভালোবাসি মানুষটা যদি আমার পাশে থাকে, তাহলে আমি পুরো সমাজটাকে এড়িয়ে যেতে পারবো। তোমার আমার বাবাকে নিয়ে চিন্তা করা লাগবে না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। দয়া করে আমাকে মাফ করবেন, আমি এটার যোগ্য না। এটা বলেই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর সাইমা আমার চলে যাওয়ার থেকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। আমি যাওয়ার সময় খেয়াল করলাম চোখে স্পষ্ট জল ভেসে আসে, কিন্তু আমার যে কিছু করার নেই। আর আমি যে কিছু করতেও পারবো না, কারণ আমি যে এতিম একটা ছেলে। আমি চাইলে এই সমাজের কাছে কিছুই করতে পারবো না। আবির, আমি তোমাকে আমার করে রাখবো, তুমি যতই আমাকে না বলো না কেন, আমি তোমার পিছু ছাড়বো না। কারণ আমি তোমাকে ভালোবেসেছি, আর তুমি প্রথম ব্যক্তি যাকে আমি মন দিয়েছি। আর আমি জানি তুমি খুবই ভালো একটা ছেলে, তোমার মতো ছেলে আর দুটো হয় না। বাসায় এসে আমি খাওয়া দাওয়া করে একটা ঘুম দেওয়ার জন্য বিছানায় গাটা এলিয়ে দিলাম। মাথাটা ধরেছে, তা কিছুই ভালো লাগছে না। মাথাটা ভালোভাবে শক্ত করে দুহাত দিয়ে ধরে শুয়ে রইলাম। তখন রুদ্র ঘরে প্রবেশ করে রুমে এসে বলে ওঠে, কিরে, খেয়াল করলাম যে সাইমা ম্যাম কান্না করছে। ওনার সাথে কি কথা হয়েছে তোর? আবার যার জন্য দেখলাম অনেক কান্না করছে, ওনার চোখে আমি জল দেখেছি। কিছু হয়েছে নাকি তোদের মধ্যে? আর ম্যাম তোকে কি বলেছে যার জন্য তুই এমন কথা বললি আর ম্যাম কান্না করলো? উত্তর অনুমান ঠিক হয়েছে, যা ভেবেছিলি তুই তাই হয়েছে। আমাকে সাইমা ভালোবাসে। এরপর আমি রুদ্রকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর রুদ্র হাসতে হাসতে বলে ওঠে, বন্ধু, করেছিস কি? তুই একটা সিনিয়র মেয়েকে না বলে দিলে এটা কিন্তু একদমই ঠিক না। সত্যি তোকে অনেক ভালোবাসে। ভালো যদি না বাসতো তাহলে কি একটা জুনিয়র ছেলের পেছনে পড়ে থাকতো? তুই তো জানিস আমিও সাইমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসলে যে সবকিছু হয় না। এই ভালোবাসা যে মেনে নেবে না এই সমাজ, আমাদেরকে মেনে নিতে চাইবে না। কোন সমাজের কথা বলিস তুই? যে সমাজ তোকে কখনো দেখে না, যে সমাজ তোকে 3 বেলা না খেলে কিছু বলতে আসবে না, কিন্তু একটা খারাপ কথা বললেই তোর দিকে তেড়ে আসবে সেই সমাজ? আসলে আমাদের সমাজটা এতটাই খারাপ যে তুই যদি কোনো একটা ভালো কাজ করিস তখন তোকে বাহবা দিবে, আর পেছন থেকে গালি দিবে, বলবে শুধু স্বার্থের জন্যই ভালো কাজটা করেছে। আর যদি তুই খারাপ কাজ করিস তাহলে বলবে তুই খারাপ, তুই নষ্ট। 5 দিন না খেয়ে রেল লাইনের পাশে বসে থাক, কেউ এসে জিজ্ঞেস করবে না যে আপনি খেয়েছেন নাকি। কিন্তু তুই একটা বাজে কাজ করে দেখ, শহর তোকে নিয়ে পড়বে। যে সমাজটা তোকে কখনো মূল্যায়ন করলো না, আর তুই সেই সমাজটাই দেখছিস। রুদ্র কোনোটাই ভুল বলেনি। আমি নিজেও জানি যে এই সমাজের মানুষ ভালো খারাপ সবকিছুই বলে। তাই বলে সমাজের কথায় অজুহাত দিয়ে আমরা যদি বসে থাকি তাহলে আমাদের জীবনটা চলবে না। আমাদের জীবনটা গুছিয়ে নিতে হবে আমাদের নিজেদের মতোই। সমাজের কথায় আমরা যদি চলি তাহলে আমরা না খেয়ে মরতে হবে। আচ্ছা চল, তোর মন খারাপ, তাহলে আমরা একটু নদীর পাড়ে গিয়ে বসি, মনটা ভালো হয়ে যাবে। ওখানে সামনে একটা নদী আছে, ওখানে বিচে গিয়ে আমরা বসে কিছুক্ষণ গল্প করি। আমি আর রুদ্র দুজন নদীর পাড়ে গেলাম। ওখানে ঠান্ডা বাতাসে আমার মন প্রাণ যেন শীতলতা হয়ে গেল। প্রাণটা জড়িয়ে গেল। জীবন, তুমি জীবন নও। জীবন, তুমি কেন ব্যথা দাও? প্রাণের
রজনীকান্তা, তুমি আমার সেই পূর্ণ স্ত্রী। মুগ্ধতা, তোমায় দেখে আমি বাঁচি, বেঁচে তাই তো তোমাকে নিয়ে থাকতে চাই সারাটা জীবন ভালোবেসে। নিজের মনে যা আসে তাই বলে কিছু হয় কি না হয় তা দেখি না, কিন্তু মনের ভাবটা প্রকাশ করে নিজের মনটাকে হালকা করতে বেশ ভালো লাগে। আমি আর রুদ্র আরো কিছু সময় আড্ডা দিয়ে সন্ধ্যা থেকে বাসায় চলে যাই। বাসায় এসে রান্না করতে থাকি, তখন রুদ্র এসে বলে ওঠে, বন্ধু তুই এভাবে একা কত রান্না করবি? বলছি বিয়েটা করে ফেল, তাহলেই তো হয়ে গিয়েছে। আমরা কিছুদিন ভাবির হাতের রান্না খাবো। আমারও তো একই কথা, তুই আর এভাবে আমার হাতে রান্না কতদিন খাবি? আমি তো রান্না করতে পারি, তাতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুই তো রান্না করতে পারিস না। তাই তো তোর প্রয়োজন হচ্ছে কি আগে বিয়ে করা, আমার যেমন তেমন চলে যাবে। ঠিক জায়গায় ঠিক সময় খোঁচা মারার অভ্যাসটা তো সবসময় রয়ে গেল হারামজাদা। আর খোঁচা মারা তুই আর বন্ধ করলি না। বারে, তুই তো শুয়ে পড়লি, আমার কি দোষ? যাই হোক, রান্না প্রায় শেষ, রান্না শেষ হয়ে গেছে। তুই শুধু উঠিয়ে নিস আর খাবার বেড়ে রাখিস। আমি একটু ফ্রেশ হয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আমি খাবারটা ঠিকভাবে বেড়ে রাখছি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। বাইরে রুমের ভিতর ঢুকে দেখলাম ফোনটা বাজতে লাগলো। তাই ফোনের কাছে গিয়ে দেখি কে জানি কল করেছে। ভালোভাবে নাম্বারটার দিকে খেয়াল করে দেখি নেহা ফোন করেছে। এখনো ওর নাম্বার আমার কাছে সেভ করা হয়নি, শুধু নাম্বারটা ওর শেষ সংখ্যাগুলো জানি বিদায় চিনতে পেরেছি। ফোনটা রিসিভ করতে ওর পাশ থেকে নরম করে নেহা বলে ওঠে, আরে, আমি তোমার জন্য আমার সব কিছু ছেড়ে দিয়েছি। আমি এখন আমার কোনো বন্ধুর সাথে কথা বলি না। আর আমি বাবাকে বলেছি যে আমি আর কাউকে কেন ডিস্টার্ব করব না, আর বাবাও যেন কোনো ছেলেকে ভয় না দেখায়। তোমার সাথে আগামীকাল আমার ক্যাম্পাসে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সে কথাগুলো বলবো। তুমি একটু তাড়াতাড়ি ক্যাম্পাসে এসো, তোমার জন্য আমি অপেক্ষা করব। ও ভালো তো, তুমি শুধরে গিয়েছো, আমি অনেক খুশি হয়েছি। এখন বলো, খাবার খাবো। কথাটা বলে কলটা রেখে দিলাম। আমার সাথে আবার কি কথা বলবে কিছুই তো বুঝলাম না। ওর আবার হলোটা কি? তখনই রুদ্র রুমে আসে। রুমে এসে বলে খাবার হয়ে গিয়েছে, আর জিজ্ঞেস করে, কিরে, তোকে আবার এই সময় কে কল করেছে? আরে ওই যে বললাম না তোকে, ওই নেহা কল করেছে। তখন আমি রুদ্রকে সবকিছু বললাম। সবকিছু শুনে রুদ্র হারামিত হাসতেছে আর আমাকে খোঁচা মারতেছে। দুহালা, এখন খাবারের সময় হয়েছে, চল আগে খেতে চাই, এরপর তোর খোঁচা মারা আমি দেখব। এরপর আমরা দুজন খাবার টেবিলে যাই। একসাথে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ি, কারণ সকালবেলা আবার ভার্সিটিতে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। গতকাল রাতে গল্প লেখালেখি হয়নি, তাই ভাবলাম স্মার্টফোনটা নিয়ে যাই সাথে করে, যদি সময় পাই তাহলে কিছু সময় গল্প লিখব। এটা ভেবে ফোনটা হাতে নিয়ে নিই। এরপর আমি আর রুদ্র দুজনে ভার্সিটি যাব, কিন্তু এখনো ঘুম থেকে উঠছেই না। ওকে অনেক টানাটানি করলাম কিন্তু উঠছে না, তাই আমি একাই চলে গেলাম। একটু সকাল সকাল ক্যাম্পাসে চলে আসলাম। একটু সামনে যেতেই দেখলাম যে শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একটু সামনে এগিয়ে যেতে খেয়াল করলাম যে শাড়ি পরে আছে মেয়েটা আর কেউ না, মেয়েটা নেহা। নেহা আমাকে ডেকে আমার কাছে এসে বলে ওঠে, আবির, তুমি এসেছো? আমি তোমাদের জন্য সে কখন থেকে অপেক্ষা করছি তোমাকে এই কথাটা বলার জন্য। আমি রাত থেকে শুধু অপেক্ষা করতে করতে কখন যে সকাল হবে, আমি সেই রাত পর্যন্ত ঘুমাতে পারিনি। কেমন কথা বলবে নেহা, যার জন্য তুমি এত অধীর আগ্রহী ছিলে? তখন নেহা আমার হাতটা ধরে আর হাতটা ধরে বলে ওঠে, আবির, তুমি এই প্রথম ব্যক্তি যে আমার মন চুরি করে নিয়েছো। যাকে প্রথম দেখায় আমার মনের ভিতর কেমন জানি না উতাল পাতাল হয়ে গিয়েছিল। তুমি এমন একটা ব্যক্তি যে কিনা আমার মনটা নিয়েছো। বিশ্বাস করো, আমি কথা ছেড়ে দেখেছি, কিন্তু কোনো ছেলের প্রতি আমার এমন ফিলিংস হয়নি তোমার প্রতি আমার যেমন হয়েছে। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কথাটা বলতে পারিনি। যদি তুমি আমাকে না করো, পরে সবকিছু ভেবে চিন্তে দেখলাম যদি আমি এখন তোমাকে কথাটা না বলতে পারি, তাহলে হয়তোবা আর কখনোই বলতে পারবো না। সত্যি বলতে, তোমার সাথে বন্ধুত্ব করি শুধু তোমাকে ভালোবাসি বলে। আমি কখনো কারোর সাথে এমন ভাবে কথা বলিনি, এমনকি এমন পরিবর্তন হয়নি। তুমি এমন একটা ব্যক্তি যে কিনা আমাকে পুরো বদলে দিয়েছো। আমি বুঝতে পেরেছি আমি একটা নারী, আর নারীর কিসে মানায় বেশি।
আমি এখন তোমার সাথে চলে এতটুকু বুঝতে পেরেছি, মানুষ আমাকে ভালোবাসে না, শুধু আমাকে ভয় পায়, সেজন্য আমাকে সম্মান করে। কিন্তু আমি এখন পুরো পরিবর্তন হয়ে গিয়েছি। তুমি পরিবর্তন হয়েছো এটা দেখে আমি অনেক খুশি, কিন্তু তুমি যে কথাটা বলছো এই কথাটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি কখনো তোমাকে এইসব চোখে দেখিনি। তুমি দেখতে অসম্ভব সুন্দর, তুমি চাইলে আমার থেকেও ভালো একটা ছেলে পাবে, কিন্তু আমি তোমাকে সবসময় বন্ধু বলে মনে করেছি। আমাকে নেহা জড়িয়ে ধরতে দেখলাম পেছন থেকে আমাকে সাইমা দেখে ফেলে। যখন দেখি আমি আবিরকে একটা মেয়ে জড়িয়ে ধরেছে, যেন আর পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো। বুকটা কেমন জানি না চিনচিন করে ব্যথা অনুভব করতে লাগলো। আমি যেন আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার মাথা ঘুরতে লাগলো, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দৌড়ে ওখান থেকে সোজা কান্না করতে করতে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। আমি আর বাঁচতে চাই না, নিজের জীবনকে শেষ করে দিতে চাই। আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার সব কিছু। তুমি চাইলে আমার সাথে যা ইচ্ছে করে ফেলো, তারপরেও আমি তোমাকে চাই। তুমি চাইলে আমি সব কিছু খুলে। আমি দেখলাম সাইমা কান্না করতে করতে ওখান থেকে সোজা চলে গেল। আমি নেহাকে আমার কাছ থেকে সরিয়ে ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিই আর বলে ওঠি, তুমি কি ভেবেছো আমি কি তোমার মতো এমন নোংরাভাবে চলি নাকি নাকি আমার মন মানসিকতা একদম এমন না? আমি এমন ছেলে না। তোমাকে আমি শুধু ভালো একটা বন্ধু মনে করেছি, কিন্তু তুমি যে এমন নিজ মানুষ আমি ভাবতে পারিনি। আমি কখনো কারো শরীরকে ভালোবাসি না। আবির, বোঝার চেষ্টা করো, আমি শুধু তোমাকে ভালোবাসি, সেজন্য আমি আমার সব কিছু তোমাকে দিতে চাই। তুমি প্লিজ আমাকে ভালোবাসো। আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি আমাকে মাফ করে দাও। আবির, তুমি অন্য কাউকে ভালোবাসো, এটা যেন আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। আবির, আমি আমার সব কিছু তোমাকে দিয়ে দেব। আমার সম্পত্তি যা আছে, আমার বাড়ি গাড়ি সব কিছু তোমার হবে। তুমি আমাকে শুধু ভালোবাসো, আমি শুধু এতটুকুই চাই। নেহা, একটা কথা কি জানো তো, ভালোবাসা কখনো টাকা পয়সা দিয়ে মাপা যায় না। ভালোবাসা শুধু দুটো মনের মিলন। জীবনটা সুন্দর, সে মনের সাথে মিলের ভালোবাসাটা দিয়ে পাওয়া যায় না। তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে কি করে বলবো আমি তোমাকে যে ভালোবাসি? আমি নেহাকে ছেড়ে দিয়ে ওখান থেকে সোজা চলে আসি। এসে ক্লাস করব তখনই দেখলাম ফোনের মধ্যে একটা নোটিফিকেশন দেখলাম, কেউ লাইভে আসে। আমি খেয়াল করলাম লাইভে আসে কেউ না। যে ভিডিওটা দেখলাম ওখানে কিভাবে চ্যানেলটা ক্লিক করলাম, কারণ একটাই, ওই চ্যানেলে যে ওনার যে মেয়েটা ওকে কখনো আমি দেখিনি, হয়তোবা উনি লাইভে এসেছে। এটা ভেবে আমি ক্লিক করতে যা দেখি তা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, কারণ যে লাইভ করছে আর কেউ না, সাইমা। তার মানে সাইমা হচ্ছে গিয়ে এই চ্যানেলের মালিক, আর ওর বয়সে এই চ্যানেলে চলে। আমি তা কল্পনাও করতে পারিনি, কিন্তু ও যা করছে তা দেখে যেন আমার মাথাটা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আমি বেঁচে থাকতে চাই না। আমি যদি আমার ভালোবাসার মানুষটাকে না পাই, তাহলে আমার বেঁচে থাকার লাভ কি? আমি যদি আমার প্রিয় মানুষটাকেই না পাই, আমার প্রিয় মানুষটাও জানুক আমি ওকে কতটা ভালোবাসি। তাই আমি আমার চ্যানেল থেকে লাইভে এসে আত্মহত্যা করব। বিদায়। ছাদে চলে আসি। ছাদে এসে সবাইকে বলি যে আমার ভালোবাসার মানুষটার কথা, ওর সাথে প্রথম দেখা কিভাবে, আমাদের পরিচয়, এরপর কথা হয়, আর সে আমার জুনিয়র। কিন্তু সে আমাকে ভালোবাসতে পারবে না, কারণ এই সমাজের জন্য। তাই আমি এইসব তাকে শেষ করে দিয়ে নিজেকে শেষ করে দিতে চাই। আমি এই ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব। হ্যাঁ, তাকে কোনো কষ্ট করতে হবে না, এই সমাজের সামনেই তাকে লড়তে হবে না। আমি মরে গিয়ে সব কিছুকে শান্ত করে দিয়ে যাব। এটা শোনার পর আমার যেন মাথা পুরো ঘুরে গেল। আমি রুদ্রকে কল করলাম। রুদ্র তাড়াতাড়ি এসে আমাকে সাইমার ঠিকানা দেয়। সাইমার ঠিকানাটা নিয়ে রুদ্রের কাছ থেকে বাইকটা নিয়ে ফুল স্পিডে সাইমার বাসায় যেতে লাগলাম। আমি ওর বাসায় গিয়ে তাড়াতাড়ি ওর ছাদে গিয়ে দেখি সাইমা এখনই ছাদ থেকে লাফ দেবে। আমি দৌড়ে গিয়ে ওকে ধরেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিতে লাগলাম আর বলতে লাগলাম, এটা কি করতে যাচ্ছ তুমি? তুমি কেন নিজেকে শেষ করতে যাচ্ছ? তোমার সমস্যাটা কি? সাইমা কান্না করতে করতে বলে ওঠে, আমি কি করব? তুমি আমাকে ভালোবাসো না, ভেবেছিলাম ভালোবাসা দিয়ে তোমাকে আবার আমার করে নেব, কিন্তু তার কই হলো? তুমি তো অন্য কাউকে ভালোবাসো। তোমাকে কে বলেছে আমি অন্য কাউকে ভালোবাসি? তুমি যা দেখেছো ভুল দেখেছো। ও আমাকে ভালোবাসে,
আর আমি ওকে চাই না, তাই ওর থেকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। তুমি এখানে পুরোটা দেখলেই বুঝতে পারতে, কিন্তু তুমি শুধু অর্ধেকটা দেখেই ওখান থেকে চলে এসেছো। তার মানে তুমি ওকে ভালোবাসো না? আমি যদি ওকে ভালোবাসতাম তাহলে কি তোমার কাছে কখনো ছুটে আসতাম বা কখনো তোমাকে বারে বারে তোমাকে দেখতাম নাকি? যখন তুমি যার পথে আমি পেছন থেকে তোমার দিকে তাকিয়ে থাকতাম। তুমি সত্যি বলছো? এখন যেন সাইমা নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না যে আমি যে কথাগুলো বলছি সাইমা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তাই সাইমা আমার ঠোঁটটা নিজের দখলে নিয়ে নেয়। কথাটা শুনে আমি যেন খুশিতে আত্মহারা হয়ে যাই। আমি আবিরের ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে দিই। এরপর প্রায় 5 মিনিট পর ছেড়ে দিই। আমার এখন বিশ্বাস হচ্ছে যে তুমি হচ্ছে আমার আবির। আর এমন পাগলামি করবে না, কথা দাও। তুমি আমাকে ভালোবাসলে আর কখনো এমন করবো না। আমি তোমাকে সবসময় ভালোবাসবো, কথা দিলাম। এরপর সাইমার বাবা আমার আর সাইমার বিয়ে দেয়, কারণ সাইমা তার বাবার একমাত্র মেয়ে। তাই ওর বাবা ওর কথার উপর কখনো কোনো কথা বলে না। ওর বাবা আমাকে অনেক পছন্দ করে। আমার আর সাইমার বিয়ে হয়। সাইমার সাথে আমার বাসর রাত হয় এক স্মরণীয় রাত, যে রাতটার জন্য হাজারো ছেলে অপেক্ষা করে। দিনে পড়া শেষ হলে সাইমা আমাকে বিকেলে পড়ায়, আর রাতে আমি ওকে পড়াই। হ্যাঁ, রাতে কি পড়ানো হয় তা তো বিবাহিত ভাইরা ঠিক ভালোই জেনে গিয়েছো। কিন্তু আমার বউটা সিনিয়র হলে কি হয়েছে, আমার বউ কিন্তু এখনো পিছিয়ে রয়ে গেছে। আমার কোলে যদি মাথা রেখে না ঘুমায় তাহলে ওর ঘুম আসে না। সব সময় আমার বুকের মধ্যে ঘুমিয়ে থাকবে। ওর যেন আমি বালিশ হয়ে গিয়েছি। আমি ছাড়া ওর কোথাও ভালোই লাগে না। এরপর আমাকে সারাদিন শুধু কিস করবে, কপালে গালে। আদরে তো কোনো কথাই নেই। থাক, সিঙ্গেল ভাইদেরকে আর কষ্ট দিয়ে লাভ নেই। তারা বউ পায় না, গার্লফ্রেন্ডও পায় না। তাই আর বেশি রোমান্টিক হওয়ার ইচ্ছে নেই। আবির আর সাইমার ভালোবাসা যেন এমনভাবেই সারা জীবন বেঁচে থাকে, এই দোয়াই আপনারা করবেন। আর গল্পটা এখানে শেষ করলাম। আশা করি গল্পটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর আরেকটা মেসেজ দিতে চাই, এটা ভাই কাল্পনিক গল্প, জাস্ট এ গল্প, আর কিছু না। এটা দিকে যদি কেউ প্রেমে মানে হন তাহলে আমার ভাই কিছু করার নাই। এইগুলা জাস্ট গল্প, গল্পতেই মানায়, এইগুলা কখনো রিয়েল লাইফে মানায় না। তাই বুঝতে শিখতে হবে প্রেম ভালোবাসা অনলি হারাম, আর বিয়ের পর যারা প্রেম ভালোবাসা করবেন সেটাই লিগ্যাল। তো আমি চাই আপনারা সবাই বিয়ের পরে প্রেম ভালোবাসা করেন। ওই বিয়ের আগে প্রেম ভালোবাসা ওই জঘন্য পাপ আপনারা করেন না। অনেকেই তো পাপ করেন, এই জঘন্য পাপগুলো আর আপনারা করেন না। আর এইগুলা জাস্ট গল্প ভাই, আমি নিজেও প্রেম করি না ভাই। আর আমার আমি পারিবারিকভাবে বিয়ে করছি। তো আশা করি আপনারা এমনটাই করবেন, প্রেম ভালোবাসা থেকে দূরে থাকবেন। অনলি বিয়ে টু বিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।